নমস্কার, জিএনএন এর সকল দর্শকদের আমি স্বপ্না স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান অন্তরঙ্গতে। আজকে আমার সাথে রয়েছে অঙ্কিতা সেন। আসুন আমরা সরাসরি তার সাথে জুড়ে যাচ্ছি। এই মুহূর্তে আমার সাথে জিএনএন এর স্টুডিওতে আমার অন্তরঙ্গ অনুষ্ঠানের অতিথি রয়েছেন অঙ্কিতা সেন। অঙ্কিতা, আপনাকে জিএনএন এর স্টুডিওতে স্বাগতম। থ্যাংক ইউ আমাকে জিএনএন নিউজকে আমন্ত্রিত করার জন্য। যে আপনার যে জীবনে পথ চলা যে গল্পটা আমাদের দর্শকদের একটু শুনতে চাই, সঙ্গে আমিও আছি। তো আমার নাম অঙ্কিতা সেন। আমি একজন নিউরোলজিস্ট। আমি গত 3 বছর থেকে এই লাইনে আমি প্র্যাকটিস করছি। আমি অ্যাজ এ ট্যারো রিডার, আমি ক্রিস্টাল হিলার, আমি এঞ্জেল রিডার, সাথে আমি অ্যাজ এ লাইফ কোচ। তো আমি গত 15 বছর কর্পোরেটেও আমি কাজ করেছি। তো গত 3 বছর থেকে আমি এই লাইনে প্র্যাকটিস করছি। খুব সুন্দর। আমি আপনার কথা যেটা শুনেছি যে ছোটবেলায় বেড়ে ওঠার দিনগুলো কেমন ছিল আপনার, সেই দিনগুলো ছোটবেলার থেকে আপনি কিছু আধ্যাত্মিক বা রহস্যময় বিষয় কি আছে যার জন্য এই লাইনটাতে আসাতে আপনি আগ্রহী? ভীষণ কিউরিয়াস ছিলাম ছোটবেলায় সব নিয়ে। মানে একটা নাম্বারস আমার খেলতো মাইন্ডের মধ্যে। নিউরোলজি যেহেতু একটা নাম্বারস, প্ল্যানেটস নিয়ে আমরা কাজ করি, তো একটা নাম্বারস আমার খুব খেলতো। আমার ইনটিউশন প্রচণ্ড কাজ করতো। আর কোথাও না কোথাও একটা সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে আমার খুব ইচ্ছা ছিল জিনিসটা কি, এটা নিয়ে একটা ভবিষ্যতে কিছু একটা করার, কিছু একটা শেখার। তো এই জিনিসটা আমার ছোটবেলার থেকে একটা কিউরিয়াসিটি ছিল। আচ্ছা, খুব মানে তার জন্য আপনি এই লাইনটাতে এসেছেন। আর এই যে দীর্ঘ যে 15 বছর, আমি যেটা শুনেছি দীর্ঘ 15 বছরে আপনি একটা কর্পোরেট সেক্টরে কাজ করে আসছেন। সে ভিন্ন এই পেশা, আপনি ওই কর্পোরেট সেক্টরটা বাদ দিয়ে যে অন্য একটা পেশাতে আপনি আসছেন, সেই আসার সিদ্ধান্তটা আপনার কাছে কতটা কঠিন ছিল? একটু চ্যালেঞ্জিং ছিল। শুরুতে একটু চ্যালেঞ্জিং ছিল, কেন কি গত 15 বছরে যখন আমি কর্পোরেট লাইফ, এটা একটা স্ট্রাকচার্ড লাইফ। আমরা 9টা থেকে 9 to 5 আমরা জব করি। আমরা জানি রেগুলার নেক্সট ডে আমাদের কি কাজ আসবে, আমরা সেম কাজ রেগুলার করছি। বাট যদি আমি এই প্রফেশন বলি, এই প্রফেশন রেগুলার কিন্তু আমি নতুন নতুন একটা চ্যালেঞ্জ পাচ্ছি। কেন কি ডিফারেন্ট ক্লায়েন্টসে ডিফারেন্ট ব্রেকডাউনস, ডিফারেন্ট সমস্যা, ডিফারেন্ট অনেক কিছু। তো সেটা নিয়ে আমি নতুন করে, তবে শুরুতে একটু টাফ ছিল। কেন কি কিন্তু মনে একটু সেলফ ডাউটও ছিল যে আমি কি পারবো এই কাজটা করতে, এটাতে এগোতে। কিন্তু কোথাও না কোথাও একদিন দাঁড়ালাম, একদিন ভাবলাম না, যদি সেলফ ডাউট নিয়ে থাকি সারা জীবন চলবে না। তো একদিন ভাবলাম না, করতেই হবে, ওই কনফিডেন্সটা আমার আনতেই হবে। তো যেদিন আমি ভাবলাম না আমি কিছু করতে পারবো, সেদিন থেকে মনে হয় ঈশ্বর আমার সাথে ছিল, আমার ফ্যামিলি আমার সাথে ছিল, বাস আপনি ওপেন হওয়ার শুরু হয়ে গেছে পথটা। খুব সুন্দর কথা বলেছেন যে আপনি 15 বছর যে লাইন থেকে বের হয়ে এসে যে এই জায়গাটা আপনি অ্যাচিভ করতে পেরেছেন, এটা তো সবার জন্য সম্ভব নয় হয়তো, কিন্তু আপনি সেটা করেছেন। খুব সুন্দর কথা। যে জীবনে এমন কোনো মুহূর্ত কি আপনার এসছে যে যখন মনে হয়েছে যে সব কিছু যেন থেমে গেছে, মানে আপনার এই অভিজ্ঞতাটা কিভাবে বদলে দিয়েছে আপনার? গত 4 বছর আগের কথা যদি বলতে যাই, আমার জীবনে এরকম একটা ইনসিডেন্ট হয় আমাদের, যেখানে আমি আমার ছোট ভাইকে হারাই। আচ্ছা। তো মানে অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট। আচ্ছা। আমার থেকে ছোট ছিল। তো সাডেন একটা কল আর সব কিছু বদলে যায়। তো আমি আমার ভাইয়ের সাথে প্রচণ্ড অ্যাটাচ ছিলাম। তো তখন ওই সময়তে সব কিছু বদলে যায়, আমি ইমোশনাল ব্রেকডাউন হয়ে যাই। আচ্ছা। আমি মনে হচ্ছিল কিছুই পারছি না, আমি মানে আমার হেলথ ইস্যুস এসে যাচ্ছে, আমি ডিপ্রেশনে চলে গেছি। ডক্টরসকে দেখানো হচ্ছে, ডক্টরস বলছে আপনি ট্রমাতে আছেন। তখন আমি ব্যাড রিডেন হয়ে গেছে। আর দেখছি তখন ওই সময়টাতে আমার ফ্যামিলি ভীষণ ইফেক্টেড হয়ে গেছে, কারণ কি আমি ভীষণ ফ্রাস্ট্রেশন হয়ে গেছি। আমার ম্যারেজ লাইফটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিল। কেন কি আমার বলতে গেলে ভীষণ, কেউ আমার লাগছে কি আমাকে বুঝতে পারছে না, কেউ আমাকে, কেন কি আমি দীর্ঘদিন রোজ সারাদিন আমি কান্না করছি। আমার একটা ছোট মেয়ে, সেও এফেক্টেড হচ্ছে, কেন কি সেও স্কুল থেকে মানে টিচারের কাছে টিচার থেকে আমার কল এসেছে যে আপনার বাচ্চা এটাতে ইফেক্টেড হচ্ছে, ডক্টরস বলছে আপনি এটা থেকে বেরোতে হবে, কিন্তু বললে তো হয় না সব কিছু। তো সেই সময়তে একটা দিন এরকম আসে যে না, মানে কেন কি আমি পুরো দিন আমি প্যানিক অ্যাটাক আমার হতো, পুরো রাত্র আমি জেগে থাকতাম। প্যানিক অ্যাটাকে আমি সারাদিন রাত্র আমি জেগে কাটিয়েছি। সেদিন একটা মানে ইনসিডেন্ট হয়েছে যেখানে নাকি মানে আমি প্যানিক অ্যাটাক কিন্তু কেউ বুঝতে চেষ্টা করছিল না। যেখানে আমার মাকে আমার সামলাতে লাগে, সেখানে মা আমাকে সামলাচ্ছিল। আচ্ছা।
তো ওই সময়তে মনে হলো না, এবার দাঁড়াতে হবে, এবার নিজের জন্য নিজেকে ঠিক হতে হবে। ঠিক। যদি আমি নিজেকে ঠিক না হই, আমি দেখছি আমার সবকিছু বদলে বদলে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, আমার ফ্যামিলি, আমার মানে আমার ম্যারেজ লাইফ বলুন, আমার হ্যাঁ। পার্সোনাল লাইফ বলুন, আমার হ্যাঁ। বাচ্চা বলুন, হ্যাঁ। সবকিছু বোঝে। তো তখন আমি স্টার্ট করলাম আমি নিজেকে হিল করার চেষ্টা করলাম। মানে আমি একজনের সাথে কথা বললাম, আমি বললাম যে আমার হিলিং এর দরকার আছে। তো তখন থেকে আমি আমার নিজেকে হিল করার চেষ্টা করলাম। আমি লাইফ কোচিং, লাইফ কোচ হিসাবেও নিজের লাইফটাকে ট্রান্সফর্ম করার চেষ্টা করলাম। সেখান থেকে বলতে গেলে ওই ইউটার্নটা আসলো। ওখান থেকে আমি ভাবলাম যে না, আজকে ডেটে যদি আমি করতে পেরেছি, আমি ওই সিচুয়েশনটার থেকে, ওই ট্রমাটার থেকে যদি আমি উঠতে পেরেছি, তা আমার মনে হলো কেন না আরো 5টা মানুষ এই সেম সিচুয়েশনে যাচ্ছে, আমি আরো 5টা মানুষকে হেল্প করি। কেন কি আজকে ডেটে মানুষের জাজমেন্টাল, কেউ কথা শুনতে চায় না, কেউ কথা বুঝতে চায় না, সবাই জাজমেন্টাল হয়ে যায়। তো সেই কথা শোনা লোকটাকে আমি না মিডিয়াম হই এই কথা। ঠিক। তো সেইখান থেকে আমার এই জার্নিটা শুরু হলো। এত বড় একটা ধাক্কা আপনার জীবনে আসছে, তো এই সময়টা যে নিজেকে, যে আপনি কঠিন সময়গুলোর থেকে আপনি নিজেকে একটা শিক্ষা পেয়েছেন, প্লাস আপনি এমন একটা শক্তি আপনার মধ্যে ছিল যার জন্য এই পথ চলাটা আপনি সহজ করে নিয়েছেন। তো এর পাশাপাশি আমি বলবো যে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে অন্য মানুষের জীবন বদলানোর যে অনুপ্রেরণাটা, সেটি আপনি কোথা থেকে পেলেন? সেটা অনুপ্রেরণাটা আমি বলতে গেলে নিজের থেকে পেয়েছি। কেন কি আমি তো নিজেই করেছি নিজেকে ঠিক। তখন আমি লাগলাম যে না, আমি যদি পারি তো আরো 5টা মানুষ কেন পারবে না। আমি যদি এই সিচুয়েশনটা থেকে উঠে আসতে পারি, তাহলে আরো কেন 5টা মানুষ। সেই জন্য আমি ভাবলাম যে না, কেন আমি লাইফ কোচিং, লাইফ ট্রান্সফরমেশনের জন্য আমি অনেক মানে বলতে গেলে অনেক কিছু ওয়ার্কশপ করেছি, যেখানে আমি অনেকের সাথে কথাও বলেছি, যারা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে। তখন ওই যোগাযোগের থেকে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে। আপনার যাত্রার শুরুটা কেমন ছিল? প্রথম দিকে কি ধরনের চ্যালেঞ্জিং আপনি মুখোমুখি হয়েছেন? চ্যালেঞ্জিং এ বলতে গেলে দেখুন, যদি সবাই একটা যদি বলি, আমাকে নিজেকে আমার উপরে বিশ্বাস করানোটাই সব থেকে বড় আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। কেন কি সবাই একটা এক্সপিরিয়েন্সের কাছে যেতে চায়, ঠিক, যে কেউ 15 ইয়ার্স, কেউ 16 ইয়ার্স। তো সেটাই আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল। কিন্তু হ্যাঁ, ঈশ্বরের উপরে বিশ্বাস ছিল, ফ্যামিলি সাপোর্ট ছিল। সেই জন্য বলতে গেলে একটার পর একটা, বলতে গেলে একজন ফ্রেন্ড, সে আমাকে আমি প্রথমে নিজেকে হিল করেছি, আমি আমার ফ্যামিলিকে হিল করেছি, বলতে গেলে আমি আমার মাকে হিল করেছি, প্র্যাকটিস করেছি। সেখান থেকে করতে করতে ফ্রেন্ডসদেরকে করেছি। ওই করতে 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 আমার থেকে আমার ফ্রেন্ডসরা যারা মানে আমার থেকে ভালো, ওরা আরো 2জনকে করেছে। এই করতে করতে আজকে মানে বলতে গেলে আজকে কিছু মানুষ হয়তো আমাকে। আর যে অ্যাস্ট্রোলজি তো এখন থেকে না, যুগ যুগ থেকে চলে আসছে। যারা কুষ্টি দেখে যারা বিচার করে যে ওর ভাগ্যে এটা আছে, বা কিছু একটা রিসার্চ করে ওরা কিছু একটা বার করে, সেটার বিষয়ে এখনের যেটা শোনা যাচ্ছে, আজকাল খুব ট্যারোট কার্ডটা বের হয়েছে। তো একটা অ্যাস্ট্রোলজার আর একজন ট্যারোট কার্ড, তো আপনি ট্যারোট কার্ডের বিষয়ের অ্যাস্ট্রোলজার, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আছে আমরা দর্শকরা একটু জানতে চাই। অ্যাস্ট্রোলজিতে কি হয়, আমাদের ডেট অফ বার্থ লাগে, আমাদের জন্মস্থান লাগে, কোথায় প্লেস অফ বার্থ লাগে। তো সেটা নিয়ে আমরা কুষ্টি বের করি, আমাদের টাইম লাগে, এক্সাক্ট টাইম লাগে, যে কোন টাইমে আমরা কোন মুহূর্তে আমরা জন্ম নিয়েছি। কিন্তু ট্যারো কার্ডে এটা আমাদের লাগে না। ট্যারো কার্ডে যদি আপনার কাছে ডেট অফ বার্থও না থাকে, আপনি আপনার নাম দিয়েও আপনি আপনার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আপনি করতে পারেন। ওটা এটা একটা গাইডেন্স টুল। ওকে, যদি আমি ইন শর্টে বুঝাতে চাই, এটা ওকে। ট্যারোট কার্ড ট্যারোট কার্ড কি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে, না ভবিষ্যতের সম্ভাবনার দিকটি মানে নির্দেশন করে দেয়? দ্যাট মিন্স আমি যেটা বলতে চাচ্ছি, তো ট্যারোট কার্ডের মাধ্যমে যেটা সবাই দেখতে চাচ্ছে সেটা আর অ্যাস্ট্রোলজি দুটোর মধ্যে কি দুটো কি ঠিকই একইভাবে দেখা হয়, নাকি ট্যারোট কার্ডের সেটা আলাদা কিছু হতে পারে? ট্যারোট কার্ড অ্যাস্ট্রোলজি থেকে একটু ডিফারেন্ট। আচ্ছা। কেন কি ট্যারো কার্ড আপনার একটা গাইডেন্স টুল। আচ্ছা, যদি আপনি কিছু ইয়েস নো চান, যদি কিছু কোনো চাকরিটা, এই চাকরিটা হবে কি হবে না, এই চাকরিটা বা এই যেটা একটা বা কোনো জায়গায় গেছেন, ওটা হবে কি হবে না, সেটা একটা গাইডেন্স করে আমাদেরকে টুল হিসাব। আর অ্যাস্ট্রোলজি আমাদেরকে পুরো মানে বলতে গেলে ছোট থেকে বড় অবধি কি ভবিষ্যতে হতে পারে, কি হওয়ার সম্ভাবনা, সেটা অ্যাস্ট্রোলজিতে বোঝায়। আপনি এটার পাশাপাশি আমি শুনেছি যে আপনি স্টোনের সাথেও রিলেটেড আছেন।
তো সেই বিষয়ে একটু দর্শকরা জানতে চাবে, আমি জানতে চাইবো যে সেটা কতখানি প্রযোজ্য, আমাদের জন্য কতখানি জরুরি এই স্টোন। স্টোন বলতে ক্রিস্টাল। ক্রিস্টাল। হ্যাঁ, ক্রিস্টাল আমি বলবো যে দেখুন, যেরকম আগে কি ছিল, স্টোন আর ক্রিস্টালের মধ্যে দুটোই ডিফারেন্স আছে, বাট আমি বলবো যে স্টোনে এটা সেকেন্ড অপশন যদি হয় তো ক্রিস্টাল। আচ্ছা। কারণ স্টোন যদি সত্যি বলে অনেকে অ্যাফোর্ড করতে পারে না, রাইট। তো ক্রিস্টালটা কি হয় সেই পরিণামে ক্রিস্টাল আপনি অ্যাফোর্ড করতে পারে, সেটা সবাই পড়তে পারে। যেরকম স্টোন যে কারণে দেওয়া হয় যে আপনার যদি লাইফে কিছু কারণে স্টোন দরকার, সেরকমই আমরা ক্রিস্টালে অনেক কিছু ভাবে দিই। তো হলো সাকসেস, অপরচুনিটিস, যদি কোনো কারোর হেলথ নিয়েও থাকে হেলথ নিয়েও দিই, কোনো কিছু প্রোটেকশন নিয়ে দিই আমরা, বা আমরা মানে মানি ব্লকেজেস আছে মানি ব্লকেজেস উপরে দিই, তো এই ক্রিস্টালসগুলি আমরা তখন আমরা ইউজ করি। তো স্টোনের বদলে আমরা ক্রিস্টালস দিই। সবার হাতে আমি দেখতে পাই যে ক্রিস্টাল পরে নিয়েছে, তো সেটা কোন জায়গা থেকে কার কাছ থেকে নেওয়াটা সঠিক সেটা আমার একটু জানতে হয়। হ্যাঁ, আজকাল এটা আপনি ঠিক বলেছেন, আজকাল সবার হাতে ক্রিস্টাল দেখবেন। আমি একটাই বলবো সবাইকে যে ক্রিস্টাল সবসময় মানে আন্ডার গাইডেন্স, একটা প্রফেশনাল গাইডেন্সের আন্ডারেই পড়াটা ভালো। কেন কি অনেক ওয়েবসাইট আছে যেখানে নাকি আপনার ক্রিস্টাল বিক্রি হচ্ছে, পারচেস করছে, অনেকে দেখছে যে পাইরেট আমি কিনে নিচ্ছি, আমার মানি লাগে তার জন্য আমি পাইরেট কিনে নিচ্ছি। বাট আমি বলতে চাচ্ছি, যদি আমার কাছে যদি কোনো জব অপরচুনিটিস নেই, আমি যদি ঘরে বসে আছি, তা আমি কি একটা পাইরেট বসে থাকলে পড়ে থাকলে কি আমার কাছে টাকা চলে আসবে? টাকা চলে আসবে? হ্যাঁ, আসবে না। হ্যাঁ, তো সেজন্য আমি বলতে চাই যে যখনই আপনারা কোনো ক্রিস্টাল পড়বেন, এই ক্রিস্টালটা পড়ার সময় আপনারা একটা প্রফেশনালের থেকে গাইডেন্স নেবেন। যারা ক্রিস্টাল নিয়ে কাজ করছে, যারা ক্রিস্টাল নিয়ে পড়াশোনা করেছে, ওদের আন্ডারে গাইডেন্স নিয়ে ওনাদের সাথে কথা বলে ওরা আপনাকে বলতে পারবে সঠিক যে আপনার জন্য কি ক্রিস্টালটা দরকার। ঠিক। কেন এটা আজকাল সবার হাতে ফ্যাশন হয়ে গেছে। কারণ কি, আর অনেকে আছে যে ওয়েবসাইটে লেখাই থাকে যে এই ক্রিস্টাল পড়ুন, এই হাতে পড়ুন, ওই হাতে। ক্রিস্টাল পড়ারও কিন্তু একটা সঠিক মানে বলতে গেলে নিয়ম আছে, যে কিছু ক্রিস্টাল আমরা রাইট হ্যান্ডে পড়ি, কিছু ক্রিস্টাল আমরা লেফট হ্যান্ডে পড়ি। ঠিক আছে, তো ওটারও একটা, যেহেতু যারা ক্রিস্টাল নিয়ে কাজ করে তারা ওটা বলতে পারবে, সে প্রফেশনসরা বলতে পারবে। তো এটাই বলবো আমি, মানে সবাইকে বলতে চাই যে যখনই ক্রিস্টাল আপনারা পড়বেন, কোনো দিনও আপনারা নিজেরা ওয়েবসাইটে দেখে এই ক্রিস্টাল লাগে ওই ক্রিস্টাল লাগে, আমার এটা পয়সা নেই তো আমি এটা পড়ছি, ওটার জন্য আমি রোজ কোয়ার্টজ পড়ছি, এটার জন্য আমি সিট্রিন পড়ছি না। আপনি কিছু কারোর সাথে কথা বলুন, পরামর্শ করুন, যে যারা এই নিয়ে কাজ করছে ওদের গাইডেন্সে আপনারা কারেক্ট ক্রিস্টাল পড়ুন। বর্তমান আজকের দিনে মানুষের মনে খুব উদ্বেগ প্লাস হতাশা, মানসিক চাপ বেড়ে গেছে। তো এইগুলো বাড়ার যে পরিস্থিতি সামনা করতে হচ্ছে, কেউ পয়সার জন্য ভুগছে, কেউ মানসিক অশান্তিতে ভুগছে, তো এই ধরনের পরিস্থিতিতে কোনো মানুষ যদি আপনার কাছে আসে, সেই বিষয়ে আপনি কি পরামর্শ দেন? যে আপনি ক্রিস্টালের উপরে না ট্যারোট কার্ডের উপরে, কোনটার উপরে আপনি সেটা পরামর্শ দেন? আমি সবচেয়ে প্রথমে বলি, আজকালকার ডেটে যদি বলি, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনটা খুব বেড়ে গেছে। কেন কি, মানুষ নিজেকে ভালোবাসতে ভুলে গেছে। রাইট। এখন মানুষ মেশিনের মতন দৌড়াচ্ছে, পয়সার পিছনে দৌড়াচ্ছে, বাট কোথাও না কোথাও যদি দেখতে যাই আমরা নিজেকে ভুলে যাচ্ছি। তো স্ট্রেস লাইফে ভীষণ বাড়ছে, বা অ্যাংজাইটি বাড়ছে, মানুষ জাজমেন্টাল হয়ে যাচ্ছে, কথা বলা শোনার মানুষ নেই। সেই হিসাবে আমি শুধু ক্রিস্টাল আর রেমেডিস দিয়ে আমি করি না, আমি সাথে ওনাদেরকে এটাও বলি যে ফার্স্ট তুমি সেলফ হিলিং করো। সেলফ হিলিং বলতে গেলে প্রথমত তুমি নিজেকে ভালোবাসো, দ্বিতীয় একটু মেডিটেশন করো, একটু ব্রিদিং নিয়ে স্টার্ট করো, ছোট ছোট জিনিস নিয়ে স্টার্ট করো, একটু ব্রিদিং এক্সারসাইজ করো, একটু জার্নালিং করো, যার মানে যা ভালো লাগছে আজকে দিনটার মধ্যে তোমার যা ভালো লেগেছে সেটা তুমি মানে লেখো, যা খারাপ লেগেছে সেটাও তুমি লেখো, সেটা করো। যদি দেখছো সেটা তো তোমার হচ্ছে না, তাও তুমি হেভি ফিল করছো, এসব করো, তখন তুমি একটা প্রফেশনালের কাছে যাও, একটা গাইডেন্সের কাছে, যে তোমার কথা শুনবে, যে তোমাকে কারেক্ট গাইড করবে, সঠিক ডিসিশন দিতে পারবে। যে আপনার কাজের মাধ্যমে এমন কোনো মানুষ আপনার জীবনে এসছে, আজও সেই দিনটা মনে পড়ে যে এই মানুষটা আমার জীবনে এক ধরনের এমন একটা গল্প করে গেল, যেটার জন্য আজকের দিনে আপনার কিছু একটা পরিবর্তন আসছে বা মনে লেগেছে? হ্যাঁ, আমার গুরু। আচ্ছা। গুরুর থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার গুরুমা, যার থেকে আমি অনেক কিছু শিখেছি, যখন আমি শিখছিলাম ওনার অনেক কথা আমাকে এখনো মানে ইন্সপায়ার করেছে, যেটার জন্য বলতে গেলে আমি নিজেও
তার জন্যই মানে যখন আমি এত শুরুতেই বলেছি যে আমি যখন আর 5টাকে হিল করতে পেরেছি, Right. তো সে আমি উনার থেকে শিখেছি, যে উনি তখন আমাকে বলেছিল যে নিজের দুঃখটাকে এত বড় মনে করো না, নিজের কষ্টটাকে এত বড় মনে করো না, জীবনটা তুমি এটাই ভেবো যে তুমি ঠিক আছো, তুমি ভালো আছো, তোমার থেকে আরো মানুষ আছে কিছু তার তার সিচুয়েশন আরো খারাপ। তো সেই অনুপ্রেরণাটা আমি ওনার থেকে পেয়েছি, আমার গুরুমার থেকে। তো একজন জীবন পরামর্শদাতা হিসাবে মানুষের মধ্যে সবচেয়ে বেশি কোন ধরনের সমস্যাগুলো আপনি পেয়েছেন? বলতে গেলে আমরা রিলেশনশিপের বিষয়তে যদি বলি, সেলফ ডাউট, ওভার থিঙ্কিং, এসব আমি মানে নিত্যদিন আমি পাই। আচ্ছা, মানি প্রবলেম তো আছে, বাট আমি যদি বলি অ্যাজ আ নেচার হিসাবে আপনার ওভার থিঙ্কিংটা আর রিলেশনশিপ ইস্যুটা প্রচণ্ড আছে। সেটাই রয়েছে না? অনেকে এই বিষয়গুলোর মধ্যে, যেমন আপনি ট্যারোট কার্ড বলছেন বা ক্রিস্টালের উপরে বলছেন, এটা অনেক মানুষ কুসংস্কার বলেও বলে। এটাকে কুসংস্কার বলছে, যে এটার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? বলছি যে যারা মানে এগুলিকে নিয়ে বিশ্বাস করে না বা যেটা বলে সেটা তাদের ব্যাপার, তাদেরকে আমি এটা রেসপেক্ট করি, কারোর চিন্তাধারাটা তো চেঞ্জ করতে চেঞ্জ করা পারবো যাবে না। বাট এটাই বলবো যে সবকিছু একটা এনার্জি, সবই এনার্জি। ট্যারো কার্ডও একটা এনার্জি, ক্রিস্টাল হিলিংও একটা এনার্জি, সব কিছু একটা এনার্জি নিয়ে কাজ করে। যখন মানুষ এই কাজ মানে এই সিচুয়েশনে যায় বা এইটাতে আসে, তখন যখন ওরা, আমি বলতে চাইবো যে আসো, ফিল করো, ট্রাই করো, দেখো, তারপরে বলো। একজন আমি কিছুক্ষণ আগে আপনি বললেন যে আপনার উপরে খুব খারাপভাবে প্রভাব পড়েছিল আপনার ভাই মারা যাওয়াটা। তো সেটার বিষয়ে আপনি একজন মা, আপনি কারো স্ত্রী, এই পাশাপাশি আপনি একটা পেশার সাথেও জড়িত রয়েছেন। তো এই তিনটা যে দায়িত্ব, এই দায়িত্বটা এত সুন্দর করে আপনি কিভাবে সামলাচ্ছেন? ব্যালেন্স করাটা কোনো কোনো সময় একটু টাফ হয়ে যায়, কারণ কি তিনটা দিক। প্রথমত একটা ওয়াইফ, তার থেকে বড় হলো মা, মানে বাচ্চা আপনাকে চাবে। তো যেখানে আমি এটা তখন আমি দেখি কোন জায়গাটা আমার বেশি যেখানে আমার দেখা হচ্ছে যে আমার বাচ্চাটার ওই জায়গাটার সময়, ওই সময়টা আমার বেশি দরকার, তো আমি ওই জায়গাটাকে আগে দিই প্রায়োরিটি। তো সাথে সাথে অটোমেটিক আমার বাকি দুটো মিলেই যাচ্ছে। হ্যাঁ। তো আপনার যে এই যাত্রাটা, পরিবার আপনাকে কতটা সহযোগিতা করেছে? ফ্যামিলি আমার ব্যাকবোন। আজকে যদি ওনাদের সাপোর্ট না থাকতো, তাহলে আজকে আমি এই জায়গাটা দাঁড়াতে পারতাম না। যেখানে বলতে গেলে মার সাপোর্ট প্রচণ্ড ছিল, হাজব্যান্ডের সাপোর্ট প্রচণ্ড, আর যদি বলি আমার শাশুড়ি মা, যে নাকি এখন এই পৃথিবীতে নেই, উনি 1 বছর হলো, কিন্তু উনি সবসময় আমাকে কোনো কিছুতে বাধা দেয়নি। মানে উনি সবসময় চেয়েছেন যে করে যাও। মানে আমি যদি বলি, আমি ইন শর্টে আমার শ্বশুরবাড়িটা খুব ভালো পেয়েছি, খুব সাপোর্টিভ, আগিয়ে যাও, আমার হাজবেন্ড তো আছেই, তুমি করে আগাও, আমি তোমার পিছনে আছি, তুমি করো। তো এই জিনিসটা বলতে গেলে ফ্যামিলি যদি সাপোর্ট না হতো, তাহলে আজকে আমি এই পর্যায়ে দাঁড়াতে পারতাম না। আর এটার সাথে আমি যেটা শুনেছি, আপনি বলেছেন যে আপনি অনলাইনের মাধ্যমে যার কোনো প্রবলেম কিছু থাকে আপনার সাথে, দর্শকরাও জানতে চাবে যে আপনি অনলাইনে যে ট্যারোট কার্ড বলুন বা ক্রিস্টাল, যা নিয়ে আপনি এই পেশাতে আছেন, তো সেটা আপনার সাথে কিভাবে যোগাযোগ করে বা টাইমিংস আপনার কেমন থাকে, সেই বিষয়ে একটু জানতে চাই। তো আমার টাইমিংস অ্যাকচুয়ালি মানডে টু স্যাটারডে থাকে, 11টার থেকে বিকেল 6টা অবধি আমার কনসালটেশন টাইম। তো সেই মানে পিরিয়ডে আমাকে যে কোনো সময়তে কল করলে বা হোয়াটসঅ্যাপ করলে, আমি বেশি হোয়াটসঅ্যাপে মানে কেন কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে লাগে। আমার কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই, 9864240965। আচ্ছা, এই নাম্বারে আমাকে কল করলে, যোগাযোগ করলে পাওয়া যাবে। আচ্ছা, আর টাইমিংস তো আপনার টাইমিং আমার 11টা থেকে 6টা। হ্যাঁ, বাট আমার অ্যাপয়েন্টমেন্টটা কি হয়, আমি 2 দিন আগে নিই। ধরো আপনাকে আমি 2 দিন পরে স্লটটা দিব, আমি আমার স্লট দেখে, আমি সাথে সাথে স্লট দেওয়া যায় না, কেন কি আমার অনেক ক্লায়েন্ট থাকে। তো সেই অনুযায়ী আমি স্লট দেখে, অনেক সময় হয় কি আমি নেক্সট উইক আমার স্লটটা পড়ে যায়, তো সেই অনুযায়ী বুকিং করি। আর সেই সাথে সাথে আমি এটাই বলবো যে আগামী দিনে আপনার স্বপ্ন আর লক্ষ্য কি, যে এই ক্ষেত্রে ভবিষ্যতে কি ধরনের কাজ করবেন এই পেশাটাকে নিয়ে? আপনি ইচ্ছা আছে একটা কোচিং ইনস্টিটিউট খোলার, এটার উপরে লাইফ কোচিং নিয়ে, নিউরোলজি নিয়ে, ট্যারো রিডিং নিয়ে খুব ইচ্ছা, যে সবাইকে মানে যাতে সব মানুষরা নিজেরাই প্র্যাকটিস করুক,
নিজেরাই এই জিনিসটাকে নিয়ে এগোক, নিজেরাই নিজেদেরকে হিল করুক, ফ্যামিলিদেরকে হিল করুক, এটাই আমার ইচ্ছা। খুব সুন্দর কথা। যারা এই বিষয় বা আপনার পেশাতে অনেকেই খুব ইচ্ছা, যুব প্রজন্ম উঠে আসছে, ওদেরও খুব ইচ্ছা হতে পারে যে যারা এই বিষয়গুলো শিখতে চায়, ভবিষ্যতে মানে এই পেশাকে নিয়ে এগোতে চায়, তো তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? বলবো যে আসো, শিখো, নিজেকে ফার্স্ট হিল করো, ফ্যামিলিকে হিল করো, অনেক প্রচণ্ড প্র্যাকটিস করো, পেশেন্স থাকতে হবে। কেন কি এটা একদিনের ইয়ে না যে আজকে শিখলাম কালকে এই ফিল্ডে আমি করলাম না। প্রচণ্ড প্র্যাকটিসের দরকার, গ্রাউন্ডেড থাকতে হবে, নিজের উপরে বিশ্বাস থাকতে হবে যে আমি পারবো। যদি আমি একবার বিশ্বাস করি যে আমি পারবো, আমি সব পারবো। আমার পৃথিবীতে না পারা কিছু নেই। তো আমি এটাই বলবো, প্রচুর প্রচুর প্র্যাকটিস করো, নিজেকে ভালো রাখো, সবাই সামনে জনকে ভালো রাখো। আমার অনুষ্ঠানটি শেষ হওয়ার আগে আমি একটা জিনিস জানতে চাবো যে আমি শুনেছি আপনি একজন খুব ভালো নিউরোলজিস্ট। তো এই বিষয়ে আমার দর্শকরাও জানতে চাবে যে এই বিষয়টা আপনি অ্যাকচুয়ালি বলতে কী চান, বা এটা কিভাবে মানে যুব প্রজন্ম নিজে এইটা করতে পারবে। বা এই নিউরোলজিটা হলো আমরা বার্থ ডেট নিয়ে করি, চার্ট বানাই, ডেট অফ বার্থ, ফুল ডেট অফ বার্থ আমাদের লাগে, ওটার উপরে আমরা অ্যানালাইসিস করে আমরা চার্ট বানাই, সেটার উপরে আমরা প্রিডিকশন করি। আমরা ওখানের মধ্যে অনেক কিছু আছে যেটা আমাদের রুলিং নাম্বার থাকে, ডেস্টিনি নাম্বার থাকে, প্লাস মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, যে আগামী 3 বছর, আগামী 7 বছর কি হতে পারে একটা দশা। এটা অনেক বড়, মানে নিউরোলজি একটা ছোট পার্ট, এটা প্রচুর অনেক বড়। যদি আমি পুরা বলতে যাই তো মানে পুরা ইয়েটা চলে যাবে। তো আমি বলবো শর্টে যদি বলি একটা নাম্বার, যেরকম আমাদের 9টা গ্রহ, তো সেরকমই আমরা বলবো 9টা গ্রহ মানে 9টা নাম্বার, 1 to 9। তো প্রত্যেকটা নাম্বারসের সাথে, গ্রহর সাথে আপনার এটা রিলেটেড আছে। আচ্ছা, তো ওটা যদি যুব প্রজন্ম কেউ যদি শিখতে চায়, তো সেটার কি আপনি কি ক্লাস করান, বা এটা ইচ্ছা আছে ভবিষ্যতে, এটা নিয়ে আমি ভাবছি। তো যখন ভাববো নিশ্চয়ই আমি মানে জিনিসটা জানাবো। ঠিক আছে। তো এখন আমার অনুষ্ঠানের শেষের পর্বে আরও একটা কথা আমি জানতে চাইবো আপনার কাছে, যে আপনি এত বছর ধরে, মানে 3 বছর ধরে আপনি বললেন যেটা আপনি চাকরি জীবন শেষ করে আপনি এই পেশাতে আসছেন, তো এটার জন্য দর্শকদের আপনি কি বার্তা দেবেন? বলতে যাবো যে আপনারা যারা ভাবছেন এটা কুসংস্কার, এটাকে মানে এটা কিছু হয় না, বাট এটাই বলবো যে একবার আসুন, একবার বিশ্বাস করুন। নিউমরোলজি, ট্যারো কার্ড সবটাই এটা একটা এনার্জি নিয়ে আমরা কাজ করি। আর কেন কি সব কিছুই সায়েন্টিফিক যদিও বলি, কেন কি বড় বড় যখন অ্যাস্ট্রোলজাররা যারা অনেক কিছু মানে প্রেডিকশন করে, যেরকম আর্থকোয়েক হবে, এখানে বিমান ঘটনা হবে, তো সব কিছু এসব নিয়ে যখন আমরা ভাবি, তো এগুলি আগে থেকে এনশিয়েন্ট টাইম থেকে চলে আসছে। তো যদি বলি তো এসব নিউমরোলজিও, ট্যারো রিডিং সব কিছুই, অ্যাস্ট্রোলজি, এগুলি কুসংস্কার নয়। আপনারা বিশ্বাস করুন এটাকে, আর এটাকে একবার বিশ্বাস করে একবার আসুন। তো বলবো যে আসার জন্য, আর এটাকে বিশ্বাস করতে, কুসংস্কার আসার জন্য থেকে মানে বিশ্বাস জিনিসটা করার জন্য, যে মানে বিশ্বাস করুন যে না, এই জিনিসটা সবকিছু সুপারস্টিশিয়াস হয় না। ভগবানকেও আমরা দেখিনি, যখন আমরা বিশ্বাস করি, আমরা যখন বিশ্বাস করি, যখন ভগবান আমাকে এটা দাও ওটা দাও, আমরা তাহলে মানে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাবো, জ্বালাবো, এটা করব, তো যখন এই কাজটা হয়ে যায় তখন আমরা গিয়ে জ্বালাই। তো ভগবানকে যেরকম আমরা দেখিনি, এটাও আমরা, এটা সবকিছু বিশ্বাসের উপর। যদি বিশ্বাস করেন, আর এটা পড়াশোনার মাধ্যমেই করতে হয়, এটা পড়াশোনার মাধ্যমেই করতে হয়। কেন কি আপনি একটা স্পিরিচুয়াল লাইনটাতে যখন আপনি আসবেন, আপনি সবকিছু কিন্তু মানে ওই মোটিভ নিয়ে আসবেন যে না আমি সারেন্ডার। এখানের মধ্যে ইগো, জেলাসি, কম্পিটিশন, একজনের প্রতি একজনের হিংসা ভাব, নিচে অন্যকে নিচে করা কিছু না। আপনি সারেন্ডার করছেন, ঠিক, আপনি একটা মানে ইয়েটা আপনার নিজেকে সারেন্ডার করছেন এই পথটাতে আসার জন্য। যখন আপনি নিজেকে সারেন্ডার করবেন, তখন দেখবেন আপনি সবকিছু নিজের থেকে চলে আসবে। খুব সুন্দর কথা বলেছেন, দর্শকরা বুঝতে পারলো। আর আজকে আমার অনুষ্ঠানটা এখানেই শেষ করতে হচ্ছে। অন্তরঙ্গ অনুষ্ঠানে আমার অতিথি হয়ে আসার জন্য অশেষ ধন্যবাদ। ধন্যবাদ।